আচ্ছা, গতদিন হচ্ছে আমাদের আয়োনাইজেশন এনার্জি পর্যন্ত পড়া হয়েছিল। আয়োনাইজেশন এনার্জির পরে আমাদের আজকে হচ্ছে ইলেকট্রন অ্যাফিনিটি। তোমাদের সিলেবাসে আয়োনাইজেশন এনার্জি, ইলেকট্রন অ্যাফিনিটি, ইলেকট্রোনেগেটিভিটি এগুলো সবগুলোই আছে। মানে যতগুলো পিরিয়ডিক প্রপার্টি আছে সবগুলাই আমাদের পড়া লাগবে। বাট আয়োনাইজেশন এনার্জি, ইলেকট্রন অ্যাফিনিটি আর ইলেকট্রোনেগেটিভিটি এই তিনটা টপিক কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। চ্যাপ্টার 3 এর মধ্যেও অনেক বেশি কোয়েশ্চেন এখান থেকে আসতে পারে। যেমন তোমাদের আমরা আয়োনাইজেশন এনার্জির সময় পড়ানোর সময় একটা কথা বলছিলাম অনেকবারই, সেটা হচ্ছে ধরো কিছু এক্সেপশনাল কেস কোয়েশ্চেনে আসে। যেমন ধরো নর্মালি অ্যাটমিক সাইজ অনুযায়ী আমরা জানি যে পিরিয়ডিক টেবিলে সেম পিরিয়ডে আমাদের যখন আমরা লেফট থেকে রাইটে যাই তখন কিন্তু জিনিসটা হচ্ছে অ্যাটমিক সাইজটা ডিক্রিজ হইতে থাকে, রাইট? সো আয়োনাইজেশন এনার্জি ইনক্রিজ হওয়ার কথা, কিন্তু এক্সেপশনাল কেসও আমরা দেখছি। যেমন 1 নম্বর এক্সেপশনাল কেস আমরা পড়ছিলাম যে বেরিলিয়াম আর বোরনের মধ্যে। তারপরে আমরা পড়ছি কার্বন বলতেছি, অক্সিজেন আর নাইট্রোজেনের মধ্যেও পড়ছিলাম যে আমাদের একটু ডিফারেন্স হয়। গ্রুপের মধ্যে এক্সেপশনাল কেস দেখা যায় না, বাট পিরিয়ডের মধ্যে অনেক এক্সেপশনাল কেস আছে। তো ইলেকট্রন অ্যাফিনিটির ক্ষেত্রে এরকম অনেক এক্সেপশনাল কেস আছে, যেটা আমরা আজকে দেখবো। ইলেকট্রন অ্যাফিনিটি টা কি অ্যাকচুয়ালি, এটা আমরা যদি বেসিকটা আমরা চিন্তা করি, আয়োনাইজেশন এনার্জির ঠিক উল্টা জিনিসটা বলতে পারো, যে রিভার্স জিনিসটা। ইলেকট্রন অ্যাফিনিটি হচ্ছে যে যদি আমার ইলেকট্রন, আমি কোন একটা অ্যাটমের মধ্যে, কোন একটা অ্যাটমের গ্যাসিয়াস স্টেট, অবভিয়াসলি গ্যাসিয়াস স্টেট বলতে হবে, যে গ্যাসিয়াস স্টেটে যদি আমি কোনো একটা নিউ ইলেকট্রন অ্যাড করি, তাহলে অ্যাড করলে যে এনার্জিটা রিলিজ হবে, ঠিক আছে, অথবা এনার্জি লাগতেও পারে, হোয়াট এভার, ইট ডিপেন্ডস অন সিচুয়েশন। সো সেই ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই যে এনার্জিটা আমাদের রিলিজ হবে, নর্মালি রিলিজ হয়, তো সেটাকে আমরা ইলেকট্রন অ্যাফিনিটি বলি। অবভিয়াসলি 1 মোল অ্যাটমের জন্য। যেমন আমি যদি ক্লোরিনের কথা বলি, ক্লোরিন 1 মোল গ্যাসিয়াস অ্যাটম। হ্যাঁ, গ্যাসিয়াস অ্যাটম, এবং অবশ্যই এটা কি হইতে হবে, মানে অ্যাটম হইতে হবে, নট মলিকিউল। মানে ক্লোরিন কিন্তু আইসোলেটেড থাকতে হবে। নর্মালি ক্লোরিন গ্যাস কিন্তু মলিকিউল। সো আমাদের একটা আইসোলেটেড একটা অ্যাটমের কথা বলতে হবে, যে আইসোলেটেড একটা অ্যাটম, আমার ইলেকট্রন অ্যাড হবে। সো এটা ইউনিনেগেটিভ, এটাকে বলবো ইউনিনেগেটিভ আয়ন। ইউনিনেগেটিভ আয়ন কনভার্ট হইতে ধরো এক্স এনার্জি লাগছে, অথবা এক্স কিলোজুল এনার্জি রিলিজ হয়েছে, তাইলে এটা হচ্ছে ক্লোরিনের ইলেকট্রন অ্যাফিনিটি। ঠিক আছে, এই এনার্জিটার ভ্যালু। সরি। তাহলে অবভিয়াসলি একটা কন্ডিশন, মানে ইলেকট্রন অ্যাফিনিটি আর আয়োনাইজেশন এনার্জি দুইটার মধ্যে একটা কন্ডিশন তোমার সিমিলার, সেটা হচ্ছে অবভিয়াসলি এই অ্যাটমগুলাকে তোমার মানে ইলেকট্রন নেওয়ার আগে আর পরে এদেরকে গ্যাসিয়াস স্টেটে থাকতে হবে। গ্যাসিয়াস স্টেটে না থাকলে কিন্তু এটা আমরা ইলেকট্রন অ্যাফিনিটি বলতে পারবো না। ঠিক আছে, তাহলে এখানে ডেফিনেশনেও ঠিক ওই কথাগুলোই বলছে, যে অ্যামাউন্ট অফ এনার্জি রিলিজড when 1 মোল অফ ইলেকট্রনস ইন অ্যাডেড। এখানে কিন্তু 1 মোল ইলেকট্রনের কথা বলছে। হ্যাঁ, একটা ইলেকট্রন না, এখানে কিন্তু অ্যাকচুয়ালি 1 মোল ইলেকট্রনই অ্যাড করতেছে, লিখছে আর কি জাস্ট ইলেকট্রন। আচ্ছা, এখানে আমরা ইউনিনেগেটিভ গ্যাসিয়াস আয়ন, আমি যেটা বললাম সেটাই বলছে ডেফিনেশনে। ডেফিনেশনগুলো যদি 1 নম্বরের কোয়েশ্চেনের জন্য আসে, তাহলে ট্রাই করবা যে মানে নিজের ভাষায় বুঝায় লিখতে, বাট মোটামুটি বইয়ের মতো যাতে করে ভালো হয়, ঠিক আছে? কারণ কলেজের এক্সামে প্রত্যেক টিচার হয়তো চায় যে মানে বেটারলি লিখতে, মানে সবার আনসার স্ক্রিপ্ট চেক করে, তো তো হয়তো তুমি যদি মানে ভালোভাবে লিখো, বুঝায় লিখলেও হবে, বাট কথা হচ্ছে যে তোমার লজিকটা ঠিক থাকতে হবে। ঠিক আছে, কিন্তু ডেফিনেশনগুলো বিশেষভাবে আমি যেটা দেখি, যে ডেফিনেশনগুলো অবভিয়াসলি সিমিলার হইলে ভালো আর কি। আচ্ছা, ইলেকট্রন অ্যাফিনিটিকে এইটা দিয়ে ই ই এ ই সাবস্ক্রিপ্ট ই এ, তাই না? এটাকে কিন্তু সাবস্ক্রিপ্ট বলে। আচ্ছা, সাবস্ক্রিপ্ট, আর এটাকে সুপারস্ক্রিপ্ট বলে, যেটাকে যেটা পাওয়ার হিসেবে থাকে। আচ্ছা, তো ই সাবস্ক্রিপ্ট ই এ, এটা দিয়ে আমরা প্রকাশ করতেছি ইলেকট্রন অ্যাফিনিটিকে। ওকে,
সো সবার আগে আমাদের মাথায় যে কোয়েশ্চেনটা আসবে সেটা হচ্ছে, যেমন আমরা আয়োনাইজেশন এনার্জি পড়ানোর ক্ষেত্রে বলছিলাম যে সবার আগে যেটা আমাদের মানে আমাদেরকে চিন্তা আমাদের বিষয় সেটা হচ্ছে আয়োনাইজেশন এনার্জির ক্ষেত্রে কিন্তু সবসময় এনার্জি নিডেড, মানে এনার্জি আমাদের বাইরের যে এনভায়রনমেন্ট আছে সেখান থেকে এনার্জি সে গ্যাদার করবে বা নিবে, রাইট? কিন্তু ইলেকট্রন অ্যাফিনিটির ক্ষেত্রে কিন্তু দেখো আমি এখানেও মাইনাসে লিখছি অ্যাকচুয়ালি, তার মানে আমার একটা কমন টেন্ডেন্সি যেটা বোঝাচ্ছে যে ইলেকট্রন অ্যাফিনিটির ক্ষেত্রে অবশ্যই এনার্জি রিলিজ হবে। সো তুমি যদি রিজনটা খুঁজো তাহলে আয়োনাইজেশন এনার্জির উল্টাটাই চিন্তা করলেই হয়ে যাবে। সেটা হচ্ছে যদি তোমার এনার্জি মানে যদি তোমার আয়োনাইজেশন এনার্জির ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে যে এনার্জি লাগে বাইরের থেকে, ঠিক আছে, এক্সটার্নাল এনার্জি লাগে, এখানে হচ্ছে এনার্জি রিলিজ হয়। আয়োনাইজেশন এনার্জির ক্ষেত্রে আমাদের যে নিউক্লিয়াসটা আছে সেই নিউক্লিয়াসটা হচ্ছে যে তার যে ইলেকট্রন আছে সেই ইলেকট্রনকে আমার ভ্যালেন্স শেল থেকে ইলেকট্রনটাকে যখন আমি করতেছিলাম, সরাচ্ছিলাম, ঠিক আছে, তখন কিন্তু নিউক্লিয়াস কি করতেছিল মনে আছে, অ্যাট্রাক্ট করে রাখতেছিল, রাইট? এবং সেই ফোর্সটাকে আমাকে কি করতে হইতো, আমাকে ফোর্সটাকে মানে বা করতে হইতো, মানে ফোর্সটাকে আমাকে ওভারকাম করতে হবে, সহজ কথা, ফোর্সটাকে ওভারকাম করার জন্য আমাদের এনার্জিটা দরকার ছিল। এইখানে কিন্তু কি হয়েছে চিন্তা করো, এখানে বাইরে থেকে একটা ইলেকট্রন আসতেছে। সো অবভিয়াসলি তোমার ধরো এটা যদি আমি চিন্তা করি ফ্লোরিন, ফ্লোরিনে ধরো বাইরে থেকে যে ইলেকট্রনটা আসবে, এখান থেকে একটা ইলেকট্রন আমি আনতেছি, এখানে ইলেকট্রন নিতেছি না আনতেছি, নিউক্লিয়াস তো নিউক্লিয়াসের জায়গায় আছে। সো নিউক্লিয়াস আগে যখন নিজের ইলেকট্রনকে যেতে দিতেছিল না, কিন্তু বাইরে থেকে যখন ইলেকট্রন আসে সে তো পজিটিভ, তো ইলেকট্রনকে আসার ক্ষেত্রে সে কিন্তু আবার অ্যাট্রাক্টই করবে, তাই না? যখন আমি ইলেকট্রনকে নিয়ে যেতে চাই তখনও সে অ্যাট্রাক্ট করে, বাইরে থেকে আনলেও সে অ্যাট্রাক্টই করবে। তো এখানে যখন তুমি নিয়ে আসবা কাছাকাছি, তখন ফ্লোরিনের নিউক্লিয়াসটা কি করবে, তাকে অ্যাট্রাক্ট করবে। অ্যাট্রাক্ট করার কারণে বাইরে থেকে আর কোনো এক্সটার্নাল ফোর্স বা এনার্জি দেওয়া লাগবে না, সরাসরি ইলেকট্রন চলে আসবে, ঠিক আছে, মানে ফ্লোরিনের নিউক্লিয়াসের অ্যাট্রাকশনের কারণে নর্মালি এখানে ভ্যালেন্স শেলে ইলেকট্রন এন্টার করতে পারবে। সো এই জন্য দেখা যায় যে মানে বেশিরভাগ ক্ষেত্রেই যেহেতু নিউক্লিয়াস আমাদের ভ্যালেন্স শেল ইলেকট্রনকে আসতে হেল্প করতেছে, দ্যাটস ওয়াই আমাদের ফ্লোরিন বলো বা যে কোনো ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে ইলেকট্রন অ্যাফিনিটি কিন্তু আমাদের দেখা যায় যে এনার্জি রিলিজ হয় ইলেকট্রন অ্যাফিনিটিতে, বাট নট ইন অল কেস, সব কেসে হবে সেরকমও না, ঠিক আছে, যে এনার্জি রিলিজ হবে সেরকম না। আচ্ছা আমি একটা মানে এক্সাম্পল দিই, সহজ এক্সাম্পল, সেটা হচ্ছে নিয়নের ক্ষেত্রে চিন্তা করো। এটা তো তোমার অবভিয়াসলি নিয়ন হচ্ছে তোমার একটা ইনার্ট গ্যাস এবং এর হচ্ছে অক্টেট ফুলফিল আছে। তো অক্টেট ফুলফিল থাকলে তখন কি হবে, তখন কি নিউক্লিয়াস নিতে চাবে? অলরেডি ওর আটটা আছে, তো বাইরে থেকে যখন ইলেকট্রন আসতেছে, হ্যাঁ নিয়নের নিউক্লিয়াস চাচ্ছে যে ওকে নিবে, কারণ বেসিক একটা অ্যাট্রাকশন ফোর্স তো থাকে নিউক্লিয়াসের বা ইলেকট্রনের প্রতি, তাই না? অ্যাট্রাকশন ফোর্স তো অবভিয়াসলি কাজ করবে, কিন্তু এখানে যেটা হবে সেটা হচ্ছে বাইরে থেকে যখন ইলেকট্রন আসবে, বাইরে থেকে যখন ইলেকট্রন আসবে তখন এই ভ্যালেন্স শেলে যে ইলেকট্রনগুলো আছে এই ভ্যালেন্স শেল ইলেকট্রনগুলো প্রবলেম করা স্টার্ট করবে, কারণ হচ্ছে অলরেডি ভ্যালেন্স শেল হচ্ছে অক্টেট ফুলফিল আছে, মানে যথেষ্ট স্ট্যাবল অবস্থায় আছে। তাহলে চিন্তা করো বাইরের ইলেকট্রন এসে কোথায় পজিশন নিবে, এখানে কিন্তু স্পেস কোথাও খালি নেই, কারণ অক্টেট ফুলফিল থাকলে কোনো স্পেস খালি থাকে না। তখন এই ইলেকট্রনগুলো কি করবে, ওকে রিপালশন করবে, ঠিক আছে, অর্থাৎ ভ্যালেন্সিয়াল ইলেকট্রনগুলো ওকে রিপালশন করে সরায় দিবে, কারণ স্পেস নাই। যদি স্পেস থাকতো মেবি ও এসে জায়গা বানাইতে পারতো, যেরকম ফ্লোরিনে একটা জায়গা ছিল ও আসছে, কিন্তু নিয়নে হচ্ছে ওর জায়গা নাই। যেহেতু নিয়নে মানে অলরেডি ফুলফিল আছে বা স্টেবল আছে, এই জন্য এই কনফিগারেশনে তোমার বাইরে থেকে ইলেকট্রন আসলে, ঠিক আছে, আমাদেরকে এনার্জি উল্টা দিতে হবে, ঠিক আছে, এখানে এনার্জি রিলিজ হবে না। ওকে, আর আরেকটা কেস আছে ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে, এটা একটু ভালো করে বুঝতে হবে আমাদের। যদি ম্যাগনেসিয়ামের কথা চিন্তা করি, তোমাদের আমরা 313 পেজ পড়াচ্ছি, 313 পেজে দেখো ম্যাগনেসিয়াম যখন একটা ইলেকট্রন নেয়, নর্মালি তো তোমার ম্যাগনেসিয়াম কিন্তু মেটাল, তো ও ইলেকট্রন নেয় না, তাই না, ও হচ্ছে ইলেকট্রন ডোনেট করে। সো এখানে ম্যাগনেসিয়ামকে ইলেকট্রন দেওয়ার ট্রাই করছে, ম্যাগনেসিয়ামকে ইলেকট্রন দিয়ে কি হয় এটা চিন্তা করছে।
তো যেটা হয়েছে একটু দেখো, খেয়াল করো। আমি এগুলোতে রাখলাম না, এখানে ম্যাগনেসিয়ামে দুইটা ইলেকট্রন আছে অলরেডি, তাই না? আরো একটা ইলেকট্রন আসতেছে। আচ্ছা, তাহলে এখানে বেসিক্যালি কি হবে, ম্যাগনেসিয়াম কিন্তু মানে ওর যে ইয়াটা নর্মাল ক্যারেক্টারিস্টিক্স সেই অনুযায়ী সে ইলেকট্রন ডোনেট করতে চায়। তো বাইরে থেকে একটি ইলেকট্রন যদি আসে, ঠিক আছে, স্বাভাবিকভাবে এই যে বাইরের শেলের যে ইলেকট্রনগুলো আছে, এই ইলেকট্রনগুলো তো অ্যাকচুয়ালি বাইরে চলে যেতে চায়, তাই না? সো এখানে বাইরে থেকে কোনো ইলেকট্রন আসলে এখানে যে নিউক্লিয়াসটা আছে, হ্যাঁ, নিউক্লিয়াসটা অতটা মানে কেয়ার মানে করে না, মানে এখানে নিউক্লিয়াস বাইরে থেকে ইলেকট্রন আসলে তখন অ্যাট্রাক্ট করে না, কারণ ওর মেটালিক প্রপার্টি এরকম, ঠিক আছে? নন মেটালের ক্ষেত্রে ইলেকট্রন আসলে তখন কিন্তু নিউক্লিয়াসগুলো অ্যাট্রাক্ট করে, কোনো সমস্যা নেই। কিন্তু মেটালের ক্ষেত্রে, ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে ধরো বা সোডিয়াম এগুলোর ক্ষেত্রে মেটাল মানে নিউক্লিয়াস এখানে ইলেকট্রনকে কোনো রকম হেল্প করতেছে না, ঠিক আছে, আসতে। কিন্তু দেখো এখানে যে ইলেকট্রনগুলো আছে, এই ইলেকট্রনগুলো কিন্তু এটাকে মানে রিপালশন করতেছে তাও না। তার কারণ হচ্ছে এখানে ম্যাগনেসিয়ামের লাস্ট যে শেল, ভ্যালেন্স শেলের যথেষ্ট স্পেস আছে। তো যেহেতু অনেক স্পেস আছে, তো অ্যাকচুয়ালি এখানে ইলেকট্রনগুলো ওকে আটকাবেও না, আর নিউক্লিয়াস ওকে হেল্পও করবে না। সো বেসিক্যালি এখানে যদি ইলেকট্রন আসে, ধরো একটা ইলেকট্রন আসলো, কোনো ম্যাটার করে না, নিউক্লিয়াস ওকে অ্যাট্রাক্টও করবে না বা কোনো রিপালশনও করবে না, নর্মালিও এসে থেকে যাবে। তার মানে এখানে নিউক্লিয়াস আসা আর না আসা একই কথা, ঠিক আছে? কারণ নিউক্লিয়াস এখানে যে ইলেকট্রন, সরি আমি নিউক্লিয়াসের কথা বলছি, এখানে ইলেকট্রনটা আসা আর না আসা একই কথা, সেম। কারণ এখানে মানে এই ইলেকট্রনটাকে কিন্তু এই নিউক্লিয়াসটা অ্যাট্রাক্ট করতেছে না। সো এখানে ইলেকট্রন এখানেও যদি থাকে বা দূরেও থাকে অ্যাট্রাক্ট করতেছে না, কারণ এটা মেটাল, তাই অ্যাট্রাক্ট করতেছে না। আর এখানে যে ইলেকট্রনগুলো আছে এগুলো একে রিপালশন করতেছে না। সো ওর জন্য মানে এই ইলেকট্রনের জন্য পজিশন চেঞ্জ করাটা কোনো ব্যাপার না, মানে ও এখানেও থাকতে পারে, দূরেও থাকতে পারে, এখানে কোনো এনার্জির কোনো ডিফারেন্স নাই। এই জন্য দেখো ম্যাগনেসিয়ামকে যখন ইলেকট্রন দেয় তখন কোনো এনার্জি রিলিজও হয় না, কোনো এনার্জি ওয়েস্টও হয় না, মানে কোনো এনার্জি আবার খরচও হচ্ছে না, আবার ইয়াও করতেছে না। কারণ এখানে নিউক্লিয়াস এই ইলেকট্রনটাকে নিজের কাছে অ্যাট্রাক্টও করতেছে না, আবার এই ইলেকট্রনগুলা বাইরের শেল ইলেকট্রনগুলা যেহেতু স্পেস আছে একে বাধাও দিচ্ছে না আসার জন্য। যেটা হচ্ছে নিয়নের এখানে ওকে বাধা দিচ্ছিল ইলেকট্রন আসতে, নতুন ইলেকট্রন এই ইলেকট্রনগুলো কি করতেছিল, নতুন ইলেকট্রনকে বাধা দিচ্ছিল, শিল্ড করতেছিল। যেহেতু শিল্ড করতেছিল, আসতে দিতেছিল না, এই জন্য আমাকে এনার্জি দিয়ে ওকে এন্টার করানো লাগছে। কিন্তু এখানে নিউক্লিয়াসটা ওকে অ্যাট্রাক্ট করছে, ফ্লোরিনে নিউক্লিয়াস ওকে অ্যাট্রাক্ট করছে, দ্যাটস ওয়াই এখানে আমাদের এনার্জি বরং রিলিজ হয়েছে। কিন্তু এখানে কোনোটাই হয় না, তাহলে জিরো মানে বুঝতে পারছো কোনোটাই হয় না। কারণটা আমি বললাম যে এখানে ম্যাগনেসিয়ামের নিউক্লিয়াস ওকে অ্যাট্রাক্টও করে না, আবার বাইরের যে ইলেকট্রনগুলো আছে এই ইলেকট্রনগুলোকে রিপালশনও করে না, কারণ এখানে যথেষ্ট স্পেস আছে তাই। তো এখানে কেন অ্যাকচুয়ালি ম্যাগনেসিয়াম ওকে অ্যাট্রাক্ট করবে না, এটার একটাই রিজন আমি বললাম, যে কারণ ওর প্রপার্টিটাই এরকম যে ও কিন্তু স্টেবল হইতে চায়। এখানে নিউক্লিয়াস যদি আরেকটা ইলেকট্রন আনে তাহলে কিন্তু ও স্টেবল হয়ে যাবে এরকম কিছু না, বরং ম্যাগনেসিয়াম স্টেবল হওয়ার জন্য এটা চায় যে ওর ইলেকট্রনগুলো চলে যাক, ম্যাগনেসিয়াম ইলেকট্রনগুলো ডোনেট করুক। যেহেতু ওর প্রপার্টিটাই এরকম, এই জন্য এখানে নিউক্লিয়াস কিন্তু নতুন ইলেকট্রনকে এন্টার হতে দিতে চায় না, বা চায় না যে আসুক, ঠিক আছে? এই জন্য অ্যাট্রাক্ট করে না, বাট রিপালশনও করতে পারতেছে না, কারণ হচ্ছে এখানে যথেষ্ট স্পেস আছে তাই। আশা করি বুঝাইতে পারছি। তোমাদের হয়তো এটা আসতে পারে পরীক্ষায় যে নিয়নের ক্ষেত্রে ধরো ইলেকট্রন অ্যাফিনিটি কেন মানে পজিটিভ, মানে কেন ওখানে এনার্জি আমাকে দিতে দেওয়া লাগতেছে, এটা আসতে পারে, কারণ এটা এক্সেপশনাল কেস, তাই না? বা মেটালের ইলেকট্রন অ্যাফিনিটি কেন জিরো, এটাও আসতে পারে, যেমন ম্যাগনেসিয়ামেরটা আমি দেখালাম জিরো, কারণ এখানে ম্যাগনেসিয়ামের প্রপার্টি অন্যরকম। নন মেটালগুলোর ক্ষেত্রে হচ্ছে ইলেকট্রন অ্যাফিনিটি ইয়া হয়, নেগেটিভ হয়, মানে এনার্জি রিলিজ হয়। আচ্ছা, এরপরে আমাদের 314 পেজে হচ্ছে গ্রুপ ওয়াইজ আর গ্রুপ ওয়াইজ রিলেশন বলছে, আর পিরিয়ডিক্যালিও রিলেশন বলছে।
আচ্ছা, এখানে আমি যদি গ্রুপ ওয়াইজ চিন্তা করি, ফার্স্টে আমি একটা গ্রুপ লিখি, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবেডিয়াম, সিজিয়াম। চিন্তা করো এখানে কি হচ্ছে, ফ্রান্সে আমি লিখতেছি না, এখানে আমাদের অ্যাটমিক সাইজ কিন্তু ইনক্রিজ করতেছে। আমি যত নিচের দিকে যাচ্ছি, আমি অ্যারো সাইন মানে নিচের দিকে যাচ্ছি, অ্যাটমিক সাইজটা কি করতেছে, ইনক্রিজ করতেছে। আচ্ছা চিন্তা করো, অ্যাটমিক সাইজ যদি ইনক্রিজ করে তাহলে কিন্তু নিউক্লিয়াস থেকে ভ্যালেন্স শেলের ডিস্টেন্স অবভিয়াসলি বাড়তেছে। আর যদি নিউক্লিয়াস থেকে ভ্যালেন্স শেলের ডিস্টেন্সটা বাড়ে, তাহলে বাইরের থেকে যে ইলেকট্রনটা আসতেছে, অর্থাৎ বাইরে থেকে যে ইলেকট্রনটা এন্টার করবে ভ্যালেন্স শেলে, সরি, ভ্যালেন্স শেলে যে এন্টার করবে, ওইটাকে মানে বাইরে থেকে যে ইলেকট্রনটা এন্টার করতে চায় সেটা কিন্তু যদি নিউক্লিয়াস থেকে কাছাকাছি হয় তাহলে কিন্তু বেটার হয়, তাহলে নিউক্লিয়াস ওকে ভালো মতো অ্যাট্রাক্ট করতে পারবে, তাহলে এনার্জি রিলিজ বেশি হবে। দ্যাট মিনস অ্যাটমিক সাইজ ইনক্রিজ করলে ইলেকট্রন অ্যাফিনিটি কি হবে, ডিক্রিজ করবে। আচ্ছা আর একটু বুঝাই বললি, সেটা হচ্ছে ধরো লিথিয়াম আর সোডিয়ামের কথা চিন্তা করো, লিথিয়ামের চেয়ে সোডিয়াম বড়, তাই না? তো সোডিয়ামের লাস্ট শেলে যখন ইলেকট্রন আসবে, ঠিক আছে, তখন ধরো সোডিয়ামের নিউক্লিয়াস থেকে ওই লাস্ট শেলটা ডিস্টেন্স তো বেশি, তাই না? সো ও কিন্তু ইজিলি ইলেকট্রনটা ক্যাপচার করতে পারবে না, মানে সোডিয়ামের নিউক্লিয়াসটা, কারণ ডিস্টেন্স বেশি ভ্যালেন্স শেলের সাথে, তাই তাই ওর ইলেকট্রন অ্যাফিনিটি কম, তাই না? আর লিথিয়ামের ক্ষেত্রে চিন্তা করো, লিথিয়ামের লাস্ট শেল মানে দুইটা শেল মাত্র, তাহলে লাস্ট শেল আর নিউক্লিয়াসের মধ্যে ডিস্টেন্স খুবই কম, তাহলে নিউক্লিয়াস ইজিলি কি করতে চাবে, যে ইলেকট্রনটাকে নিয়ে আসতে পারবে বা নিয়ে আসতে চাইবে বাইরে থেকে। সো তার ইলেকট্রন নেওয়ার অ্যাফিনিটি যেটা বা যে ক্যাপাসিটি সেটা বেশি, তাহলে লিথিয়ামের ইলেকট্রন অ্যাফিনিটি বেশি, সোডিয়ামের তার চেয়ে কম, মানে এটা হচ্ছে সাইজের উপর ডিপেন্ড করে কমতেছে, ঠিক আছে? ওকে, আমি এবার যদি পিরিয়ডিক্যালি রিলেশনটা চিন্তা করি, আমরা যদি সেকেন্ড পিরিয়ডটা, আচ্ছা থার্ড পিরিয়ডটা যদি লিখি, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, আচ্ছা নর্মালি হচ্ছে এই দুটাকে আমরা জানি মেটাল হিসেবেই, অর্থাৎ গ্রুপ 1 আর গ্রুপ 2 এর যেগুলো থাকে এগুলো কিন্তু মেটাল, তাই না? মেটালের কিন্তু নর্মালি মানে যে কোনো কারণে হোক ইলেকট্রন যেই অ্যাফিনিটি আছে সেটা কিন্তু কম। আমি তোমাকে বলছি সোডিয়াম আর ম্যাগনেসিয়ামে আমি দেখাইলাম না, ইলেকট্রন অ্যাফিনিটি কম বলতে এটাকে বলতে পারো জিরো, ঠিক আছে, মানে একেবারে জিরো থেকে শুরু হয় ওদের। সো সোডিয়াম আর ম্যাগনেসিয়ামের ইলেকট্রন অ্যাফিনিটি জিরো কেন এটা আমরা জানি এখন। অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে চিন্তা করো, এখানে হচ্ছে সাইজটা আস্তে আস্তে কি করতেছে, আমরা যদি সাইজের কথা চিন্তা করি, এইদিকে অ্যাটমিক সাইজটা হচ্ছে ডিক্রিজ করতেছে, সরি ইনক্রিজ লিখছি। তাহলে আগের মতোই আমরা গ্রুপ ওয়াইজে দেখছি, যখন অ্যাটমিক সাইজ ইনক্রিজ করছে তখন কিন্তু ইলেকট্রন অ্যাফিনিটি মানে কি রিভার্স রিলেশন অনুযায়ী চেঞ্জ হয়েছে। তো এখানেও ইলেকট্রন অ্যাফিনিটিটা হচ্ছে রিভার্স রিলেশন অনুযায়ী ইনক্রিজ করবে। ওকে, এটার রিজনটা বুঝতে পারতেছো, ধরো ম্যাগনেসিয়ামের চেয়ে অ্যালুমিনিয়ামের যেটা সাইজটা আছে সেটা হচ্ছে ছোট আর একটু, তাই না? সো নিউক্লিয়াস থেকে যেহেতু ভ্যালেন্স শেলের ডিস্টেন্সটা কমে গেল, সো এখন ইলেকট্রনটাকে মানে অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে ধরো বাইরে থেকে ইলেকট্রন আসতেছে, ইজিলি ক্যাপচার করতে পারবে নিউক্লিয়াসটা বা অ্যাট্রাক্ট বেশি করতে পারবে, তাই অ্যালুমিনিয়ামের বেশি ইলেকট্রন অ্যাফিনিটি থাকবে, ম্যাগনেসিয়ামের সাইজটা একটু বড় তাই ম্যাগনেসিয়ামের কম থাকবে, এরকম আর কি। তো সিলিকনের সাইজ আর একটু ছোট, তো এভাবে যেহেতু সাইজ ডিক্রিজ করতেছে ইলেকট্রন অ্যাফিনিটি তত বাড়তেছে, এক্সপেক্ট দিস। এটা হচ্ছে এক্সেপশনাল। তাহলে কেন এক্সেপশনাল আমি এটা বলছি আগে, কারণ হচ্ছে যেহেতু এটা অলরেডি অক্টেট ফুল ফিল, সো অবভিয়াসলি আর্গন চাইবে না যে ইলেকট্রন আসুক, ঠিক আছে? এই জন্য
আমাদের কিন্তু আয়োনাইজেশন, আচ্ছা চিন্তা করে দেখো, আয়োনাইজেশন এনার্জির ক্ষেত্রে কিন্তু পিরিয়ডিক্যালি যদি চিন্তা করি তাহলে কিন্তু ওদের আয়োনাইজেশন এনার্জি কিন্তু বাড়তেই থাকে, এবং হাইয়েস্ট আয়োনাইজেশন এনার্জি কিন্তু ইনার্ট গ্যাসগুলারই হয়, তাই না? এটা আয়োনাইজেশন এনার্জির কথা বলতেছি। কিন্তু ইলেকট্রন অ্যাফিনিটির ক্ষেত্রে আবার ইনার্ট গ্যাসের এটা কিন্তু এক্সেপশনাল কেস হয়ে যায়, কারণ ইলেকট্রন অ্যাফিনিটির ক্ষেত্রে তোমার যেহেতু এটা অক্টেট ফুলফিল, ও কিন্তু ইলেকট্রন নিতে চায় না, ওর থেকে ইলেকট্রন নেওয়া যায় হয়তো, বাট ও ইলেকট্রন অ্যাফিনিটি জিরো বলতে পারো। ইনার্ট গ্যাসগুলোর ইলেকট্রন অ্যাফিনিটি জিরো, বা বলতে পারো যে নিতে চায় না, ঠিক আছে? আচ্ছা, এটা রিজনটা আমরা বুঝতে পারছি। নোবেল গ্যাসগুলোর ক্ষেত্রে বলছে ইলেকট্রন অ্যাফিনিটি কম। এটা একটা রিজন বলছে যে এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ লো। অ্যাকচুয়ালি এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ লো কেন হবে? কারণ এটা অক্টেট ফুলফিল, তো এই জন্য এটার এফেক্টিভ মানে নিউক্লিয়ার চার্জ যেটা আছে সেটা কম কাজ করে। নিউক্লিয়াসের হ্যাঁ এফেক্টিভ চার্জটা কম কাজ করে ইলেকট্রনের প্রতি। এই জন্য তোমার এক্সেপশনাল কেসে আমাদের ইনার্ট গ্যাস কিন্তু নিতে চায় না ইলেকট্রন। তাহলে পিরিয়ডিক্যালি রিলেশনটা তোমরা বুঝতে পারছো। এখানে কিছু ফ্যাক্টর আছে আমাদের। আচ্ছা, আমাদের একটা জিনিস আছে যেটা আমাদের জানা লাগবে, এবং এটা খুবই ইম্পর্টেন্টও। আচ্ছা, আমাদের যে জিনিসটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এক্সাম্পল 3.11, ওখানে কোয়েশ্চেনটা আছে, আমি তোমাদেরকে বলতেছি। ওইটাও এক্সেপশনাল কেসই, ঠিক আছে? যেগুলো এক্সেপশনাল কেস আছে সেগুলোই পরীক্ষার জন্য লাগবে। আচ্ছা, আমরা একটু দেখি। এক্সেপশনাল কেসটা হচ্ছে, আচ্ছা তার আগে একটা কথা বলি, সেটা হচ্ছে তার মানে গ্রুপ 1 থেকে গ্রুপ 7 পর্যন্ত আমরা যদি লেফট থেকে রাইটে যাই তাহলে গ্রুপ 7-এর ইলেকট্রন অ্যাফিনিটি সবচাইতে হাইয়েস্ট হবে। আর এটা স্বাভাবিক, কারণ গ্রুপ 1-এর জাস্ট একটা ইলেকট্রন লাগবে স্টেবল হইতে। সো সে স্বাভাবিকভাবেই তোমার স্টেবল হওয়ার ট্রাই করবে তাড়াতাড়ি অন্যান্যগুলার চেয়ে। কারণ ধরো সালফারের 2টা ইলেকট্রন লাগে, তো সালফারের 2টা ইলেকট্রন নিতে কিন্তু একটু টাইম লাগবে। ক্লোরিন একটা ইলেকট্রন যেহেতু লাগবে, সো তার অ্যাফিনিটি সবচাইতে বেশি, আর তার সাইজও ম্যাটার করতেছে। আর আমি গ্রুপ 7 বলছি, মেবি আমি গ্রুপ 17-এর কথা বলার ট্রাই করছি আর কি, মানে হ্যালোজেন গ্রুপের কথা বলতেছি। আর ফাইনাল গ্রুপ যেটা মানে ইনার্ট গ্যাস, ওটার ইলেকট্রন অ্যাফিনিটি জিরো, এটা আমরা চিন্তা করতেছি না। আমরা এখানে বলবো তাহলে গ্রুপ 17 বা গ্রুপ হ্যালোজেনের কথাই এখানে আমরা এখন বলবো। গ্রুপের রিলেশন আমরা পড়ছি। গ্রুপের রিলেশনটা আমরা সবার আগে পড়লাম, যে যেহেতু গ্রুপ ওয়াইজ নিচে গেলে আমাদের অ্যাটমিক সাইজ ইনক্রিজ করে, তাই এফিনিটি কমে। তো বেসিক্যালি এখানে ইলেকট্রন অ্যাফিনিটি লো হচ্ছে, তার মানে ফ্লোরিনের চেয়ে ক্লোরিনের কম, ক্লোরিনের চেয়ে ব্রোমিনের কম, ব্রোমিনের চেয়ে আয়োডিনের আরো কম। হাইয়েস্ট হচ্ছে ফ্লোরিনের, বাট প্রবলেম হচ্ছে এই দুইজনকে নিয়ে, ফ্লোরিন আর ক্লোরিন। তোমরা একটু খেয়াল করো, এটা হচ্ছে 314 পেজের, দেখো ডিফারেন্ট ফ্যাক্টরস দ্যাট ডু এফেক্ট অন ইলেকট্রন অ্যাফিনিটি। এটার 3 নাম্বার পয়েন্টে একটু খেয়াল করো। 3 নাম্বার পয়েন্টে বলছি ইনক্রিজ অফ ইলেকট্রন ডেন্সিটি ইন ভ্যালেন্স শেল ডিক্রিজেস ইলেকট্রন অ্যাফিনিটি, যেটা গ্রুপ 17-এ শো হয়েছে। ওকে, ইলেকট্রন ডেন্সিটি যদি বাড়ে ভ্যালেন্স শেলে তাহলে কিন্তু ইলেকট্রন অ্যাফিনিটি কমে যায়। এক্সপ্লেনেশনটা চিন্তা করো। ইলেকট্রন ডেন্সিটি মানে কি? অল্প জায়গার মধ্যে, মানে ডেন্সিটি হাই মানে কি? অল্প জায়গার মধ্যে অনেকগুলো ইলেকট্রন আছে। আমি ভিতরের শেলগুলো আঁকতেছি না, ভিতরের শেলে তো কয়টা আছে তোমরা জানোই। দেখো তো ফ্লোরিন আর ক্লোরিনের মধ্যে সাইজ কার বড়? তো সাইজ অনুযায়ী তো আমি ঠিকই লিখছি, তাই না? ফ্লোরিনের চেয়ে ক্লোরিনের লো হবে। কিন্তু ইলেকট্রন ডেন্সিটির কথা চিন্তা করো তো একটু। এখানে দেখো তো এটা কত বড় একটা স্পেসের মধ্যে, মানে লাস্টে ভ্যালেন্সের কত বড় একটা বিগ একটা জায়গা, ঠিক আছে? বিগ স্পেসের মধ্যে 7টা ইলেকট্রন আছে। ফ্লোরিনের হচ্ছে ছোট্ট একটা স্পেসের মধ্যে। সেকেন্ড শেলটা কিন্তু আরো ছোট, থার্ড শেলটা কিন্তু সেকেন্ড শেলের চেয়ে অনেক বড় হবে, কারণ থার্ড শেলে ডি অরবিটাল আছে।
সেকেন্ড শেলে এস অরবিটাল পি অরবিটাল, আর থার্ড শেলে এস অরবিটাল পি অরবিটাল ডি অরবিটাল আছে। ডি অরবিটালের সাইজ আর একটু বড় এসপি এর চেয়ে। তো অবভিয়াসলি এখানে ইলেকট্রন ডেন্সিটিটা অনেক হাই হয়ে যায়, কারণ সেম স্পেসে 7টা ইলেকট্রন আছে। এখানে সেম স্পেসটা বড়, কিন্তু এখানেও 7টা ইলেকট্রন আছে। তো এটা হচ্ছে ইলেকট্রন ডেন্সিটি হাই। এটা একটু ভালো করে খেয়াল করা, এটা খুব ইম্পর্টেন্ট। সরি, এটা লো হবে কি বলছি। তো যখন বাইরে থেকে কোনো ইলেকট্রন আসে, ইলেকট্রন অ্যাফিনিটির ক্ষেত্রে বাইরে থেকে ইলেকট্রন আসলে এখানে ইজিলি এসে বসে যায় ইলেকট্রনটা, ঠিক আছে? একটা খালি জায়গা আছে, কোনো সমস্যা নেই, স্পেস বড়, ডেনসিটি কম। এইখানে যখন ইলেকট্রন আসতে চায়, এখানেও কিন্তু ইলেকট্রন কে তোমার ওয়েলকাম করে নিউক্লিয়াস। ফ্লোরিনের ক্ষেত্রে কোনো সমস্যা হয় না, কিন্তু একটা সমস্যা হয়, সেটা হচ্ছে আমরা জানি বাইরে থেকে ইলেকট্রন আসলে অবভিয়াসলি ভ্যালেন্স শেলে যে ইলেকট্রনগুলো আছে ওগুলো একটু হলেও তো রিপালশন করবে। কিন্তু ক্লোরিনের ক্ষেত্রে যতটা রিপালশন করে, ফ্লোরিনের ক্ষেত্রে খুব বেশি রিপালশন করে, কারণ এখানে খুব কনজাস্টেড জায়গা আছে, মানে অল্প জায়গার মধ্যে 7টা ইলেকট্রন আছে। এই জন্য অলরেডি যেহেতু জায়গা কম, নতুন করে ইলেকট্রন জায়গা দিতে চায় না, এই জন্য ইলেকট্রনের রিপালশনটা অনেক হাই হয়, ঠিক আছে? এই জন্য ইলেকট্রনের মানে অনেক বেশি রিপালশন হয় ফ্লোরিনের ক্ষেত্রে। যেহেতু রিপালশন হয় সেহেতু ফ্লোরিনে অবভিয়াসলি ইলেকট্রন অ্যাফিনিটি একটু কমে যায়, মানে ফ্লোরিন জায়গা যেহেতু একটু কম, মানে যতটুকু ইলেকট্রন সে নেওয়া উচিত বা অ্যাফিনিটি যতটুকু থাকা উচিত তার চেয়ে কম থাকে। বাট ক্লোরিনে কোনো প্রবলেম হয় না, যেহেতু ওর ইলেকট্রন ডেন্সিটি লো এবং ওর জায়গা স্পেস আছে, সো স্পেসও আছে, সেহেতু ইলেকট্রনকে ও ওয়েলকাম জানায় এবং ওর ইলেকট্রন অ্যাফিনিটি নর্মাল। কিন্তু ফ্লোরিনেরটা হচ্ছে তোমার কমে যায়। তাইলে এখানে গ্রুপের 17-এর ইয়াটা হবে এরকম: ক্লোরিন, তারপরে ফ্লোরিন, ব্রোমিন, দেন আয়োডিন। এইটা হবে হচ্ছে ইলেকট্রন অ্যাফিনিটি। সবার সবচেয়ে লো আয়োডিনের আর সবচেয়ে হাইয়েস্ট হচ্ছে ক্লোরিনের। ক্লোরিনের ফ্লোরিনটা হচ্ছে এক্সেপশনাল কেস। তাহলে এটা মনে রাখা লাগবে আমাদের। এটা হবে রাইট। আমাদের আরেকটা এক্সাম্পল আছে 3.12। আচ্ছা, এটা কাইন্ড অফ হচ্ছে তোমার আয়োনাইজেশন এনার্জিতে আমরা যেরকম পড়ছি সেরকমই, একটু চিন্তা করো। আচ্ছা, আমরা এটাকে মুছি। কার্বন, তারপরে নাইট্রোজেন আর অক্সিজেন, এই এই তিনটার কথা চিন্তা করো। এই তিনটার ইলেকট্রন অ্যাফিনিটি তোমাদের কিরকম হবে? আচ্ছা, আমরা কার্বন আর নাইট্রোজেনের ইলেকট্রন অ্যাফিনিটি নিয়ে কথা বলি। দেখো, কার্বনে যখন ইলেকট্রন বাইরে থেকে আসবে আর ওর ক্ষেত্রে যখন আসবে, কি রিঅ্যাকশন হওয়া উচিত? তোমাদের বেসিক কমন সেন্স থেকে বলো। অবভিয়াসলি এখানে একটা সমস্যা আছে, বুঝতেছো? হাফ ফিল্ড, ফুল ফিল্ড, এই জিনিসগুলো সমস্যা এখানে কাজ করবে। এখানে হচ্ছে কার্বনের পি অরবিটাল, যেটা দেখো 2p অরবিটাল, এটা কিন্তু 2টা ইলেকট্রন আছে। সো যদিও একটা ইলেকট্রন পায় তাহলে ও হাফ ফিল্ড হবে। পি অরবিটালে 3টে ইলেকট্রন মানে হাফ ফিল্ড, ও হাফ ফিল্ড হবে কার্বন, ঠিক আছে? আর নাইট্রোজেনের একটা কথাটা চিন্তা করো। নাইট্রোজেন কিন্তু অলরেডি স্টেবল অ্যান্ড ও হচ্ছে অলরেডি হাফ ফিল্ড। তাহলে বাইরের থেকে কোনো ইলেকট্রন যদি আসে, নাইট্রোজেন মানে অ্যাকচুয়ালি দরকার নাই। এই জন্য নাইট্রোজেন চায় না যে বাইরের থেকে কোনো ইলেকট্রন এন্টার করুক, ঠিক আছে? কিন্তু কার্বন চায়, কারণ কার্বন বেশি চায়, কারণ কার্বনের আসলেও স্টেবল হবে, কারণ ও স্টেবল না, ও স্টেবল হতে চায়। আর নাইট্রোজেন অলরেডি স্টেবল। তাহলে কি হবে বলতো? ইলেকট্রন অ্যাফিনিটি নাইট্রোজেনের লো হবে, কারণ ও নিতে চাচ্ছে না, ও অলরেডি স্টেবল, আর ওর হচ্ছে অ্যাফিনিটি হাই হবে। সো এটা একটা প্রবলেম, সেটা হচ্ছে যে আমরা কার্বন আর নাইট্রোজেনের মধ্যে যেটা হওয়া উচিত ছিল নর্মালি, পি
পিরিয়ডিক রিলেশনে যে কার্বনের চেয়ে নাইট্রোজেনের বেশি হওয়ার কথা ছিল ইলেকট্রন অ্যাফিনিটি, বাট ওই আবার একই জিনিস ইলেকট্রন কনফিগারেশনটা রিজনের কারণেই ইলেকট্রন অ্যাফিনিটি একজনের চেয়ে আরেকজনের মানে নাইট্রোজেনেরটা লো হয়ে গেল, নাইট্রোজেনের চেয়ে কার্বনের বেশি, ঠিক আছে। কার্বনের চেয়ে আবার অক্সিজেনের বেশি, মানে ইয়াটা হওয়ার কথা ছিল এরকম যে কার্বনের চেয়ে নাইট্রোজেনের বেশি, অক্সিজেনের বেশি, এরকম হওয়ার কথা ছিল, যে এক্সপেক্টেড হচ্ছে এরকম। কিন্তু রিয়েলি কি হয়, রিয়েলে নাইট্রোজেনের চেয়ে কার্বনের বেশি হয়, তারপরে অক্সিজেনের হয়। মানে জিনিসটা হচ্ছে জাস্ট এরকম চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে। আমাদের ইয়াটা মানে সিরিয়ালটা চেঞ্জ হয়ে যায়। তো এটা একটা এক্সেপশনাল কেস, এটাও পরীক্ষা আসতে পারে। এটা অ্যাকচুয়ালি ইলেকট্রনিক কনফিগারেশনের জন্যই এটা হয়। ওকে, তাহলে আমাদের ইলেকট্রন অ্যাফিনিটি শেষ। তাহলে আমরা এর পরে নেক্সট ভিডিওতে আমরা দেখাবো হচ্ছে আমাদের এই আয়োনাইজেশন একটা হয়েছে, ইলেকট্রন অ্যাফিনিটির এটা হইলো। আর ইলেকট্রন অ্যাফিনিটির কোনো কোয়েশ্চেন দেওয়া নাই তেমন, মানে বোর্ডে আসে মেবি, ওগুলো দেখতে হবে। আমরা এরপরে ইলেকট্রন নেগেটিভিটিটা এর পরের ভিডিওতে দেখাবো। ওকে।